এসালাম কি স্বদেশী না বিদেশি, তার সামিট গ্রুপ কি স্বদেশী না বিদেশি, এবং তারা যখন দরকার হয় তখন তারা স্বদেশী হয়ে যায়, যখন সুযোগ সুবিধা নিতে হয় আবার আবার বিদেশি হয়ে যায় যখন তাদের যে যখন স্বার্থের অনুকূলে হয়। একটা রাষ্ট্রের নাগরিক চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই, নাগরিকটা যেখানে সোচ্চার ভূমিকা পালন করে, অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করে, সেখানে সেখানে অন্যায় হওয়াটা দুরূহ। ঠিক তেমনিভাবে আজকে নজরদারিত্ব করতে হবে এই প্রাইভেট সেক্টরকে। 1971 সালে 70-71 সালে বাংলাদেশ আর কোরিয়া একই অবস্থায় ছিল, একই অবস্থায়। সেই $100 পার ক্যাপিটা ইনকাম, তার এক্সপোর্ট শেয়ার অফ জিডিপি এবং ইনভেস্টমেন্ট শেয়ার অফ জিডিপি অল ওয়ার সেম। তা আমি আগেই বলেছি যে আমি অর্থনীতি ছাত্র। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। ছাত্র ছিলাম, অর্থনীতি পড়িয়েছি বহু বছর বিদেশে, মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সেখানে আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশনের আই থিঙ্ক 1988 কি 89 সালে আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশনের একটা মিটিংয়ে আই প্রেজেন্টেড এ পেপার। আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন হলো পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমিক অ্যাসোসিয়েশন। তখন অমর্ত্য সেন তার প্রেসিডেন্ট ছিলেন সেই অ্যাসোসিয়েশনের। এনিওয়ে, তো সেখানে আমি একটা পেপার উত্থাপন করেছিলাম, ইকোনমিক্স অফ গ্রোথ অ্যান্ড স্ট্যাগনেশন, কোরিয়া ভার্সেস বাংলাদেশ। তো আমি সেখানে দেখানোর চেষ্টা করেছি 1971 সালে 70-71 সালে বাংলাদেশ আর কোরিয়া একই অবস্থায় ছিল, একই অবস্থায়। সেই $100 পার ক্যাপিটা ইনকাম, তার এক্সপোর্ট শেয়ার অফ জিডিপি এবং ইনভেস্টমেন্ট শেয়ার অফ জিডিপি অল ওয়ার সেম। ইনফ্যাক্ট বাংলাদেশই ভালো অবস্থানে ছিল তখন দক্ষিণ কোরিয়ার তুলনায়, কারণ দক্ষিণ কোরিয়ার কোনো প্রাকৃতিক সম্পদ নাই। কিছু কয়লা, নিম্নমানের কয়লা ছাড়া আমি জানি না এখন নতুন কোনো প্রাকৃতিক সম্পদ পেয়েছে কিনা। কিন্তু বাংলাদেশের কিছু কিছু প্রাকৃতিক সম্পদ আমাদের আছে, যেমন সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ তো মিষ্টি পানি। মিষ্টি পানির দিক থেকে আমরা দ্বিতীয় সমৃদ্ধ ছিলাম। আমি এখন জানি না এখন কী অবস্থা ইয়ের তুলনায়, ইয়ের পরে ওই যে ক্যানাডার পরেই আমরা আমাদের মিষ্টি পানির দিক থেকে আমরা দ্বিতীয় সম্পদশালী আমরা জাতি। আর শুধু তাই নয়, আমাদের মাটি উর্বর মাটি, এটা এটা খুব কম দেশেরই আছে, অনেক দেশেরই নাই উর্বর মাটি। আর আমাদের উঠতি বয়সের জনগোষ্ঠী, এটা তো একটা বিরাট সম্পদ, যেটা আমাদের জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সৃষ্টি করে। যেই দেশে তরুণের সংখ্যা যত বেশি জনসংখ্যায়, তারা তত দ্রুত উন্নতি করতে পারে যদি তাদেরকে আমরা সেভাবে প্রস্তুত করতে পারি, তাদের মেধা সৃজনশীলতা বিকাশের, তাদেরকে এই যে তাদের সুস্বাস্থ্য এবং সুশিক্ষা নিশ্চিত করতে পারি। কিন্তু আমরা এখন যদি কোরিয়ার সাথে তুলনা করি, আমরা কোথায়? আমরা তো অনেক অনেক পিছিয়ে। তো আমার টাইটেলটাই ছিল ইকোনমিক্স অফ গ্রোথ ভার্সেস স্ট্যাগনেশন। আমরা খুব একটা ভালো করতে পারি নাই, অনেকের তুলনায় আমরা ভালো করেছি, কিন্তু কোরিয়ার তুলনায় ভালো করতে পারি নাই। এবং এর একটা বড় কারণ হলো আমাদের স্থবিরতা, আমাদের যে বিনিয়োগের স্থবিরতা। বিনিয়োগের ব্যাপারে আমরা খুব একটা ভালো করতে পারি নাই। তবু আমরা যে 1970-71 তুলনায় আমরা অনেক অনেক ভালো আছি, কিন্তু আরও অনেক দূর আমাদের যাওয়া উচিত ছিল। তো দক্ষিণ কোরিয়া, তারপরে সিঙ্গাপুরের কথা বলা যায়। সিঙ্গাপুর ছিল মস্কুইটো ইনফেস্টেড ফিশারম্যানস ভিলেজ, সেখানে কিছুই ছিল না। এখন তারা পৃথিবীর অন্য দেশগুলোর মধ্যে অন্যতম। এবং এর বড় একটা কারণ হলো তাদের শিক্ষার উপর যে তারা গুরুত্ব দিয়েছে। আমার মনে আছে, ব্যক্তিগত কথা হয়ে যায়, আমার ছেলে যে এবার 21 পদক পেয়েছে বাই দি ওয়ে, সে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই একজন তরুণ 40 জনের একজন বিজ্ঞানী হিসাবে সে স্বীকৃতি পেয়েছিল। তো সে একটা প্রজেক্ট করেছিল এবং প্রেসিডেন্ট বুশের ওই যে সামনে ওটা প্রেজেন্ট করা হয়েছিল। হি ওয়াজ ওয়ান অফ দি ফরওয়ার্ডেড ইয়াং সায়েন্টিস্ট। তো তার প্রজেক্টটা
তার যে প্রেজেন্টেশনটা তারা সিঙ্গাপুরে নিয়ে গিয়েছে আবার ফেরতও দিয়েছে, বিকজ দে ওয়ার সো ইন্টারেস্টেড তার গ্লোবাল ওয়ার্মিং উপর তার ওই যে বহু বছর আগে। তো এই রকম তাদের যে তাদের মেধা সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রে তাদের যেই ঐকান্তিকতা এবং একই সাথে তাদের যে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্রের দিক থেকে তারা পিছিয়ে আছে, গণতান্ত্রিক অনেকগুলো সূচকে তারা পিছিয়ে আছে, কিন্তু সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশেষত আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং যে বিচার বিভাগের যে ভূমিকা, ন্যায় বিচার করা, আইন কানুন সঠিক আইন কানুন, এগুলোর ক্ষেত্রে তারা অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তাদের এই যে প্রজ্ঞাবান নেতৃত্বের কারণে তারা এখন এখানে এসছে। তো আমরা যদি ইনভেস্টমেন্টের দিক থেকে যাই, ইনভেস্টমেন্টের দিক থেকে যদি আমরা দেখি, ইনভেস্টমেন্ট হইতে পারে দেশীয় বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, তারপরে একটা বড় বিনিয়োগের উৎস হইতে পারে যে ওভারসিজ বাংলাদেশি যারা বাইরে আছে তাদের বিনিয়োগ, এবং একই সাথে আমাদের হইতে পারে যে জয়েন্ট ওই কোলাবোরেটিভ পার্টনারশিপ। যে আমরা যদি চীনের দিকে তাকাই, কোরিয়ার দিকে তাকাই, আমি কিছু গবেষণা করেছি তাইওয়ান নিয়ে। তো এই ওখানে কিন্তু ওভারসিজ ন্যাশনালদের বিরাট ভূমিকা ছিল। কিন্তু আমরা কি আমরা তো ব্রেইন ড্রেইন হয়, কিন্তু ব্রেইন যদি রিভার্স ড্রেইন হয়, আমরা কি তা ইতিবাচকভাবে দেখি? আমরা কি তা স্বাগত জানাই? বরং আমরা বহু রকম প্রশ্ন তুলে বহুভাবে তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করি। সাম্প্রতিককালেই গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখেছি যে বিদেশে যারা তাদের মেধা সৃজনশীলতার বিকাশ ঘটাইতে পেরেছে, তাদের এখানে এসে অবদান রাখার সুযোগ হয়েছে, তাদেরকে আমরা বহুভাবে ওই যে নিগ্রহের শিকার করেছি আমরা দুর্ভাগ্যবশত। তো আমাদের একটা বড়, আমি শুনেছি এখন আমাদের কিছু তরুণরা তারা উদ্যোগ নিচ্ছে, তারা বাংলাদেশিরা এখানে আমাদের অনেক সীমাবদ্ধ থাকলেও যারা মেধাবী, যারা উচ্চাভিলাষী, যারা যখন বিদেশে যায় তখন কিন্তু তাদের বিকাশ ঘটে, এবং তাদের অনেকেই কিন্তু যে ওয়ান্স ইউ বিগিন টু লাভ এ কান্ট্রি ওয়ান্স ইউ লিভ ইট, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে তারা এখানে এসে ওই যে তারা এখানে শ্রম দিতে চায়, সময় দিতে চায়, কোনো কিছুর বিনিময়ে নয়, এবং শুধু তাই নয়, তারা এখানে বিনিয়োগ করতে চায়। কিন্তু সেই জন্য আমরা একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে, অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। তো আমাদের যেটা দরকার সেটা হলো যে এই যে ওভারসিজ বাংলাদেশিদেরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে। আর যে দেশি বিদেশি, আমি যেটা সাকিবের উপস্থাপন থেকে শুনলাম, দেশি বিদেশি বিনিয়োগ, এটার ওই যে ডিস্টিংশনটা, এটার বিভাজনটা দূরীভূত হয়ে গিয়েছে, এবং এর বড় কারণ দুর্নীতি, এর বড় কারণ অর্থ পাচার, এর বড় কারণ যে ওই যে আইনের যে শিথিলতা আছে এবং আইন প্রয়োগের যে শিথিলতা আছে এই জন্য। তো আমার মনে হয় আমি তো শুনেছি এই যে বিদেশি বিনিয়োগ এবং এগুলোর ব্যাপারে যেই রকম আমরা হরর স্টোরি আমরা শুনেছি, যেমন আমাকে যারা যুক্ত ছিলেন তাদেরই একজন বলেছেন যে আদানির যে চুক্তি, সেটার তো নাকি সেখান থেকে সব ওই চুক্তিপত্র সব কিছু তারা তৈরি করে এনেছিল। তারপরে এখানে আমাদের সরকারি কর্মকর্তাদেরকে যারা সংশ্লিষ্ট তাদেরকে ডেকে তাদেরকে বলা হয়েছে সাইন করার জন্য। তো এইরকম তো হয়েছে, এবং আমাদের বিশেষ বাহিনীর সহায়তায় আমরা ব্যাংক দখল দেখেছি, আর অনেক কিছু দেখেছি। আর আরেকটা হলো যে আমরা কোন প্রতিষ্ঠানকে বিদেশি বলবো, কোন প্রতিষ্ঠানকে স্বদেশি বলবো, সেটারও তো একটা সুস্পষ্ট নয়। যেমন আমরা এসালাম কি স্বদেশি না বিদেশি, তার সামিট গ্রুপ কি স্বদেশি না বিদেশি, এবং তারা যখন দরকার হয় তখন তারা স্বদেশি হয়ে যায়, যখন সুযোগ সুবিধা নিতে হয় আবার বিদেশি হয়ে যায় যখন তাদের যখন স্বার্থের অনুকূল হয়। তো এই জন্য আমাদের কতগুলো, আরেকটা হলো আমাদের এই বিদেশি বিনিয়োগ। আমি একটা পেপার লিখেছিলাম আমার একজন বন্ধুর সাথে, তাইওয়ানিজ,
যে তাইওয়ানে কিভাবে, তাইওয়ান তো একটা ওই যে ইটস এ মিরাকল, ইটস এ এশিয়ান টাইগার, এবং তারা আমরা একটা কেস স্টাডি করেছিলাম। আমাদের দায়িত্ব হলো আমরা নজরদারিত্ব করা, মানুষকে সচেতন করা, তারা যাতে সোচ্চার ভূমিকা পালন করে এবং তারা যেন ওই যে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে। কারণ একটা রাষ্ট্রে নাগরিক চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই। নাগরিকরা যেখানে সোচ্চার ভূমিকা পালন করে, অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে, সেখানে অন্যায় হওয়াটা দুরূহ। ঠিক তেমনিভাবে আজকে নজরদারিত্ব করতে হবে এই প্রাইভেট সেক্টরকে, সুশাসন প্রতিষ্ঠা করা দরকার আমাদের। আমি তো গত 35-36 বছর এই কাজ করছি, কিন্তু আমি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে কোনো রকম উৎসাহ পাই নাই, বরং উই আর কনসিডার টু বি নুইসেন্স। এবং সরকার তো অবশ্যই, আমরা তো পার্মানেন্ট অপোজিশন। তো আমার মনে হয় আপনাদের ব্যবসায়িক সম্প্রদায় আজকে বিনিয়োগ করা দরকার, যাতে একটা ওই যে গোষ্ঠীর কিছু লোক দাঁড়ায়, কিছু প্রতিষ্ঠান দাঁড়ায়, যারা এই ব্যবসায়িক ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের সুশাসন প্রতিষ্ঠার জন্য তারা সোচ্চার ভূমিকা পালন করবে। তো আমার মনে হয় এটা সময়ের দাবি। এই যে সাকিব, তো দেখা যায় মনে হয় যে সাকিবকে আমি চিনতাম যে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক অত্যন্ত মেধাবী ইয়াং রাজনৈতিক কর্মী হিসেবে। আমার মনে হয় আপনারা যারা এই যে গুরুত্বপূর্ণ সংগঠনের সাথে যুক্ত আছেন, স্ট্র্যাটেজিক রিসার্চ, সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ, আমার মনে হয় আপনাদের বিনিয়োগ করা দরকার, কিংবা আপনাদেরকে সহায়তা করার সেই সকল ব্যক্তিদেরকে, প্রতিষ্ঠানদেরকে যারা এই যে প্রাইভেট সেক্টরের এই খাতে ব্যবসায়ীদের সুশাসন নিশ্চিত করতে পারবে। কারণ সিঙ্গাপুর বড় এক্সাম্পল। এই মস্কুইটো ইনফেস্টেড ফিশারম্যানস ভিলেজ কোথায় এসছে, এবং সুশাসনের জন্য। তো আমাদের সুশাসন আপনার থেকে হবে না। ওই যে ইফ ম্যান ওয়ার এঞ্জেলস, তাহলে আর আমাদের কিছুই দরকার ছিল না, কারণে সেই মেডিসিনের বিজ্ঞানের কথা। তো আমাদের সেই একটা কাঠামো লাগবে, কিছু ওই যে সোচ্চার কণ্ঠ লাগবে, যারা সুশাসন নিশ্চিত করার ব্যাপারে, এই প্রাইভেট সেক্টরের সুশাসন নিশ্চিত করার ব্যাপারে, বিজনেসম্যানদের সুশাসন নিশ্চিত করার ব্যাপারে ভূমিকা রাখবে, এবং এটা আপনাদের জন্যেই ইতিবাচক ভূমিকা পালন করবে, আপনাদের জন্যেই সুযোগ সৃষ্টি করবে, আপনাদের জন্যেই ওই সমৃদ্ধিদ্বার উন্মোচিত করবে। অনেক ধন্যবাদ।